পশ্চিমবঙ্গের রাজনীতিটা কেমন যেন ঘোরালো হয়ে যাচ্ছে। এই দেখি মমতা ব্যানার্জি এগিয়ে, আবার দেখি অভিষেকের নবজোয়ারে ভাসছে দীঘা থেকে দার্জিলিং। কখনো অভিষেক ভেসে উঠছেন, তো আবার কখনো মমতা। কর্মীদের মধ্যেও কোথাও একটা টানাপোড়েন চলছে। অপেক্ষাকৃত পুরনো কর্মীরা মমতা ব্যানার্জিকেই সর্বেসর্বা মনে করেন অন্তর থেকে। তুলনামূলকভাবে নতুন কর্মীদের চোখের মণি কিন্তু অভিষেক। তবে অভিষেক ব্যানার্জিকে মমতা ব্যানার্জির আগে রাখতে তারা পারছেন না কিছুতেই। আদি বনাম নব্যের এই চাপা রেশারেশি কিন্তু সর্বত্র আর চাপা থাকছে না। আগে যেখানে তৃণমূলের ব্যানার মানেই মমতা ব্যানার্জির বড় ছবির পাশে অভিষেকের একটু ছোট ছবি থাকতো, সেটা এখন প্রায় সমান সমান। আবার কোথাও অভিষেক একটু বড়, একটু বেশি প্রমিনেন্ট, আবার কয়েক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিলকুল গায়েব হয়ে গিয়েছেন। তাহলে কি তৃণমূলেও আভ্যন্তরীণ একটা লড়াই শুরু হয়েছে, নাকি লোকসভা নির্বাচনের আগে এটাও একটা রাজনৈতিক কৌশল? আজ এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করব তাই নিয়ে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রতিদিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। একটা সোশ্যাল মিডিয়া পোস্ট খুব ঘুরে বেড়াচ্ছে, সেনাপতি ছাড়া যুদ্ধ হয় না। খুব স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা অনুগামী, তারাই এই পোস্টটা করছেন, তারাই তাদের নেতাকে ভালোবেসে এই কথাটা বলছেন। সত্যিই তো, সেনাপতি ছাড়া কি যুদ্ধ হয়? হয় না। কিন্তু আসল ঘটনাটা কি? লোকসভা নির্বাচনের সমীক্ষা করতে গিয়ে আমরা যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে এই ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির একটা চাপানুতর। কর্মীদের মধ্যে কোথাও একটা চাপা রেশারেশি আমাদের কিন্তু নজর এড়ায়নি। তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পরে তৃণমূল আড়ে বহরে বেড়েছে উল্কার গতিতে। অন্য দল থেকে যেমন ভিড় করেছেন কিছু মানুষ, তেমনি এক ঝাঁক নতুন কর্মীও এসেছেন, যাদের বয়স এখন 18 থেকে 30-32 বছর। ফলে তৃণমূলের ভোট শতাংশ বেড়েছে কিন্তু প্রতিটা নির্বাচনে, আর বিরোধী দলের ভোট কমেছে রকেটের গতিতে। যদিও বিজেপি করবার একটা হিড়িক দেখা গিয়েছিল 2014-15 পর থেকে। সেই উন্মাদনাতেও এখন ভাটার টান। যারা 2011-তেও বাম কর্মী ছিল, তাদের মধ্যে বামেদের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে এসেছিল 2016 বিধানসভা নির্বাচনের পর। বামেদের ঘুরে দাঁড়ানোর যে আত্মবিশ্বাস, তার তলানিতে চলে যায়। বাম কর্মীরা বুঝতে এবং বিশ্বাস করতে শুরু করেন যে তাদের পাকা চুলের নেতাদের দিয়ে আর কিচ্ছু হবে না। তাই তারা বুঝতে শুরু করেন তৃণমূলকে হারাতে পারলে পারবে বিজেপি। এই ভাবনার পিছনে মূল কারণ, বাম নেতারা কখনোই রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারেননি তাদের কর্মীদের। তারা রাজনৈতিক ক্ষমতা আঁকড়ে দাদাগিরি করবার বিষয়টাকেই বামপন্থা বলে বুঝিয়েছিলেন তাদের কর্মীদের। ফলে দলে দলে বাম কর্মীরা রাজনৈতিক দাদাগিরি বজায় রাখতে দিল্লির দাদাদের দলে ভিড়ে গেল। 2018 সালের গোড়া থেকেই শুরু হয় তৃণমূল নেতাদের বিজেপিতে যাবার প্রবণতা। বিপুল অর্থ খরচ করে বিজেপি ও তৃণমূলের প্রথম সারির নেতাদের ঘরে তুলে নিতে থাকে টপাটপ। কেউ লোভে, কেউ ভয়ে যেতে থাকে চার্টার্ড ফ্লাইটে চেপে। এখানে একটা বিষয় ভীষণভাবে লক্ষ্য করবেন, নেতারা বিজেপিতে ভিড়লেও তৃণমূলের কর্মীরা কিন্তু অবিচল থেকেছেন তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থায় এবং আনুগত্যে। আর বামেরা, নেতারা যায়নি, কর্মীরা চলে গিয়েছে হু হু করে। অর্থাৎ বাম নেতারা বিজেপিতে যায়নি, গিয়েছিল কর্মীরা। আর তৃণমূলের নেতারা বিজেপিতে ভিড়েছিল, কর্মীরা কিন্তু দল ছেড়ে যায়নি। মমতা ব্যানার্জির ক্ষুরোধার রাজনৈতিক প্রজ্ঞার কাছে তথাকথিত বিজেপির বড় বড় চাণক্যেরা ঘোল খেয়ে লুটিয়ে পড়ল 21 বিধানসভা নির্বাচনে। 200 সিট পাওয়ার কথা বলেছিল তারা, 100 সিটও জিততে পারেনি। যখন তৃণমূল থেকে নেতারা হু হু করে বিজেপিতে যাচ্ছে, আর বিজেপিও গদগদ হয়ে অকাতরে তাদের পদ বিলিয়ে দিচ্ছে পুরনো কর্মীদের বঞ্চিত করে, তখন রাজ্য বিজেপির অধিকাংশ নেতারাই তৃণমূল থেকে গিয়ে মুরলীধর লেনের ঘর আলো করেছেন। মমতা ব্যানার্জির তুখোড় প্ল্যান অনুযায়ী সেই সব পরিযায়ী নেতারা আবার ফিরে চলে এসেছেন তৃণমূলে।
বিজেপির স্বপ্নভঙ্গ হওয়ার পর। এখনো কয়েকজন তৃণমূলের চর বিজেপিতেই রয়ে গিয়েছেন বলে মনে করেন কেউ কেউ, যারা বিজেপিতে গিয়ে বিজেপিকেই একটু একটু করে ঘুণ পোকার মতন শেষ করে দিচ্ছে। আমরা হয়তো আগামী দিনে দেখতে পাবো দিলীপ ঘোষ, রাহুল সিনহারাই রয়ে গিয়েছেন বিজেপিতে, আর কেউ কেউ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে কংগ্রেসের দ্বারস্থ হচ্ছেন, আর বেশিরভাগটাই ফিরে যাচ্ছেন তৃণমূলে। সেটা অবশ্য নির্ভর করবে 2024-এ নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরবেন নাকি ফিরবেন না তার উপরে। আমরা শুরু করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে। আসলে কি আদৌ কোনো দ্বৈরথ আছে, আদৌ কোনো রেষারেষি আছে, নাকি সবটাই মমতার সাজানো প্লট? আর সেই ফাঁদে ইতিমধ্যে পা দিয়েছে পুরো বিরোধী দল আর মিডিয়া। এখন বলবো সে কথাই, তবে ছোট্ট একটা বিরতির পর। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আমরা যারা দীর্ঘদিন ধরে ভারতীয় রাজনীতির উপর নজর রেখে চলেছি, আমাদের মনে হয়েছে ভারতীয় রাজনীতিতে ধুরন্ধর বলে যদি কোনো ব্যক্তিত্ব থেকে থাকেন, তাদের মধ্যে তিনজনকে সবার আগে এগিয়ে রাখতে হবে। প্রথমেই আমরা এগিয়ে রাখতে চাই মমতা ব্যানার্জিকে, হ্যাঁ প্রথমেই, তারপরে শরদ পাওয়ার, এবং সব শেষে নরেন্দ্র মোদীকে। আর যেহেতু বাংলার রাজনীতি নিয়ে কথা বলছি, তাই মমতা ব্যানার্জি নিয়েই বলবো, আর শরদ পাওয়ার, নরেন্দ্র মোদীকে নিয়ে অন্য একদিন নিশ্চয়ই আলোচনা করব। প্রয়াত সিপিএম নেতা প্রমোদ দাশগুপ্ত সালকিয়ার প্লেনামে বলেছিলেন, কংগ্রেসে যাও আর কংগ্রেসকে খাও। সেই মতন অধীর চৌধুরীর মতন বাম নেতারা বাম রাজনীতি ছেড়ে অনেকেই কংগ্রেসে গিয়ে কংগ্রেসকে খেতে 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 আজ শূন্যে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। মমতা হয়তো প্রমোদ দাশগুপ্তের মতন মুখে ঘোষণা করেননি যে বিজেপিতে যাও আর বিজেপিকে খাও, কিন্তু মুকুল রায়, রাজীব ব্যানার্জি, সব্যসাচী দত্তরা বিজেপিতে গিয়েছেন, প্রাথমিকভাবে বিজেপির আস্থা অর্জন করে বিজেপিকেই 200-র বদলে 77 সিটে বেঁধে ফিরে গিয়েছেন সেই তৃণমূলী। আপনার কি মনে হয় শঙ্কুদেব পণ্ডা, সোনালী গুহ, শুভেন্দু অধিকারীরা যে রাজনৈতিক কৃষ্টি, রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক বাতাবরণ ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন বাংলায়, তাকে বিজেপির পক্ষে অনুকূল হবে ভবিষ্যতে? কি মনে হয় এদের কোনো গণ আন্দোলন করতে দেখেছেন আজ পর্যন্ত? বিক্ষিপ্তভাবে ডিএ আন্দোলনে গিয়ে অথবা শিক্ষা নিয়োগে ধর্ণা মঞ্চে গিয়ে টিভিতে মুখ দেখানো ছাড়া নেতৃত্ব দিয়েছেন এইসব আন্দোলনের? বামেরা তবু কিছুটা জুড়েছেন এইসব আন্দোলনের সাথে। ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বিরোধী দলনেত্রী, তিনি এইসব আন্দোলনকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতেন, মিটিং, মিছিল, অনশন ইত্যাদি ইত্যাদি করে, যে সরকারের চেয়ারের পায়াগুলো নড়বড়ে হয়ে যেত। কিন্তু শুভেন্দুরা সে পথ মাড়ালেন না। তারা কোথায় ছুটলেন? তারা ছুটলেন আদালতে আর টিভির পর্দায়, এবং আদালতের কয়েকজন বিচারপতিও মমতা বন্দ্যোপাধ্যায়কে এ ব্যাপারে যথেষ্ট সাহায্য করলেন। তারাও শুভেন্দুকে কখনো গ্রেফতারি না করার মতন রক্ষা কবচ দিয়ে দিলেন, আবার কখনো তৃণমূল দলটার রেজিস্ট্রেশন তুলে দেওয়ার কথা বলে তৃণমূল সমর্থকদের আরো বেশি জমাট করে দিলেন। আর সাধারণ মানুষের মনেও আদালতের একাংশের সাথে শুভেন্দুর সম্পর্ক নিয়ে একটা সন্দেহের পরিবেশ তৈরি করে দিলেন এই আদালতের বিচারপতিরাই। আর যোগ্য সঙ্গত করলো কয়েকটা টেলিভিশন চ্যানেল। ঘৃতাহুতির কাজ করলো পশ্চিমবঙ্গের ন্যায্য পাওনা আটকে রাখার মতন বিজেপির আহামকীয় প্ল্যান, আর অভিষেকের নবজোয়ার যাত্রা। কেন্দ্রীয় সরকার এবং বিচারপতিদের একাংশ হয়ে গেল সমাজের চোখে ভিলেন, আর পঞ্চায়েত নির্বাচনে তার পুরো ফায়দা নিয়ে বেরিয়ে গেল তৃণমূল কংগ্রেস। ভেবা চাকা খেল বিজেপির চাণক্য। সীমা না ছাড়ানো টিভি চ্যানেল থেকে শুরু করে সকলেই কিন্তু হতবম্ব হয়ে গেল। এই মুহূর্তে বাংলায় বিরোধী দলের অস্তিত্ব যা বলতে বোঝায় তা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, বেশিরভাগটাই টিভিতে আর আদালতের দরজায়। আর এটাই ঠিক সময় বিরোধী দলের ভূমিকাটাও তৃণমূলের গ্রাস করে নেওয়া। তাই তৃণমূল বনাম তৃণমূল আর মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভুলভাল গপ্প বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই গালগপ্পেই মেতেছে বাংলা রাজনৈতিক মহল আর টেলিভিশন চ্যানেলগুলো। এই মুহূর্তে বিরোধী বলে কিছু নেই, বিরোধীরা আছে আদালতে, সোশ্যাল মিডিয়ায়, টিভিতে। আর এই বিরোধীদের শূন্য স্থানটা কিন্তু ধীরে ধীরে দখল করে নিচ্ছে তৃণমূলই, অর্থাৎ তৃণমূল, শাসক তৃণমূল বনাম বিরোধী দল তৃণমূলের একটা আমরা দ্বন্দ্ব দেখতে পাচ্ছি, যেটা সবটাই তৈরি করা।
এই মুহূর্তে অভিষেক খানিকটা নিষ্প্রভ আর মমতা কিন্তু বেশ উজ্জ্বল ভূমিকায়। আর তাতেই মানুষ বুঝতে বা বিশ্বাস করতে শুরু করেছেন পিসি ভাইপোর মধ্যে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে। পিসি দমিয়ে দিতে চাইছে ভাইপোকে, ভাইপোর উত্থান পিসির সহ্য হচ্ছে না, ভাইপোর জনপ্রিয়তা পিসি মেনে নিতে পারছেন না। আবার এই ফাঁদে ইতিমধ্যেই পা দিয়ে ফেলেছে বঙ্গ মিডিয়া আর বিরোধী দলের নেতারা। এই পিসি ভাইপোর লোক দেখানো রেশারেশি আর হয়তো বড় জোর মাসখানেক বা মাস দুয়েক চলবে, আমরা দেখবো এসব। তারপর আসবে লোকসভা নির্বাচন, আর তারপর তার আর পর নেই। আপন পিসি আপন ভাইপো আবার আপন পথে নেবে, কর্মীদের আহ্বান জানাবেন, পুরনো কর্মীদের সম্মান জানাতে হবে, পুরনো কর্মীদের সঙ্গে নিয়ে লড়তে হবে, একসাথে লড়াই করে জিততে হবে লোকসভার প্রতিটি আসন। তৃণমূল মাদার, তৃণমূল যুব, তৃণমূল মহিলা, তৃণমূল ছাত্র পরিষদ আবার একসাথে মিটিং মিছিল শুরু করে দেবে। আবার ব্যানারে পোস্টারে বড় হয়ে দেখা যাবে মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে। আবার সবাই ভাই ভাই, আবার সবাই ভাই ভাই। আর মোদির ভাইয়েরা ফের একবার নিজেদের ঘরবন্দি করবে কয়েকদিনের জন্য। তারপর আজকে যারা তৃণমূলের কাছে গদ্দার অর্থাৎ পরিযায়ী নেতা বিজেপির, তারাও লোকসভা নির্বাচনে যদি বিজেপি ক্ষমতাচ্যুত হয় সেই গদ্দারেরাই তৃণমূলের সম্পাদ হয়ে ফিরে যাবে, আর না হয় মুকুলের মতন আজ পাগল সেজে ঘরে ঢুকে বসে থাকবে। আর যদি কেন্দ্রে ফের বিজেপি ক্ষমতায় আসে তাহলে গদ্দারেরা গদ্দারই রয়ে যাবে। বিজেপিতে থেকেই বিজেপিকে কুড়ে কুড়ে খেতে থাকবে ততক্ষণ যতক্ষণ না বিজেপিও শূন্য হচ্ছে। আর বিজেপিও ভুলে যাবে ওয়ান্স আ গদ্দার অলওয়েজ আ গদ্দার এই কথাটা। আজকের এপিসোডের প্রেক্ষিতে আপনি কি বলবেন সেই কমেন্টগুলো পড়বার জন্য আমি মুখিয়ে রইলাম। তবে আপনাদের একটা কথা বলি, এই যে পিসি বনাম ভাইপো, সেনাপতি বনাম রাজা ইত্যাদি ইত্যাদি গল্প ছড়ানো হচ্ছে, সেটা নেহাতি গল্প। সেটা বুঝতে পারবেন আজ থেকে কয়েকদিনের মধ্যেই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার কিন্তু দলের নেতৃত্ব দেবেন ঠিক আগে যেভাবে দিয়েছেন। আর এই গ্যাপটায়, এই স্টপ গ্যাপটায়, এই গ্যাপটায় যারা ফাঁদে পা দিচ্ছেন তারা মিডিয়া হতে পারেন, তারা বিরোধী দল হতে পারেন, এমনকি তৃণমূল সমর্থক কর্মীও হতে পারেন। তারা কিন্তু চরম ভুল করতে চলেছেন লোকসভা নির্বাচনের আগে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।